গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ডোজ 2.0 থেকে ক্লাস নাম্বার 44 44তম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি এবং তোমরা এখানে নেক্সট জিকে প্র্যাকটিস সেট পাবে। তো আমাদের যে সেপ্টেম্বর মাসের ক্লাস রুটিন তোমরা পাচ্ছ। আমার ক্লাস সকাল 7:30 থেকে করানো হচ্ছে, একটু দেখে নাও ভালো করে। আগে 8:30 থেকে হতো, এখন 7:30 থেকে হচ্ছে এবং অন্যান্য অনেক ক্লাস কিন্তু অ্যাড হয়েছে। তোমাদের পরীক্ষা রয়েছে আপকামিং, মিসলেনিয়াস পরীক্ষা রয়েছে সেপ্টেম্বরেই। তো সেই সমস্ত ব্যাপার টার্গেট করে আমরা ক্লাসগুলো নিচ্ছি। অবশ্যই সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে। দ্য ওয়ে অফ সলিউশন নামে আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ রয়েছে। অবশ্যই তোমরা টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করো, সেখানে দ্য ওয়ে অফ সলিউশন সার্চ করলে তুমি সেখানে জয়েন বাটন পেয়ে যাচ্ছ। এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপ, সেটি তোমরা প্লে স্টোরে পাবে এবং সেখানে ডাউনলোড করো। পেড কোর্স অপশানে গেলে আমাদের এই সমস্ত ব্যাচগুলো অ্যাভেলেবেল রয়েছে। ফাউন্ডেশন 3.0 এসএসসির ফাউন্ডেশন, রেল, WBKP প্র্যাকটিস, প্রাইমারি টেট, ফাউন্ডেশন 2.0 রেকর্ডেড, সমস্ত রকম ব্যাচ আছে। যার যেটা প্রয়োজন হতে হবে অবশ্যই তোমরা নিতে পারো এবং আমাদের ক্লাসগুলো পেতে অবশ্যই যুক্ত থাকো টেলিগ্রামে। আচ্ছা, তো আমরা আজকের এমসিকিউ প্র্যাকটিস আলোচনা শুরু করছি। প্রত্যেকে যারা কানেক্ট হয়েছে অবশ্যই সেশনটি লাইক করো, শেয়ার করো, শেষ পর্যন্ত দেখতে থাকো। আচ্ছা, প্রথম প্রশ্ন, মানুষের প্রান্তীয় স্নায়ুতন্ত্র কত জোড়া স্নায়ু নিয়ে গঠিত? স্নায়ু দিয়ে গঠিত বলো। মানুষের প্রান্তীয় স্নায়ুতন্ত্র কত জোড়া স্নায়ু দিয়ে গঠিত? তো মানুষের যে স্নায়ুতন্ত্র রয়েছে, নার্ভাস সিস্টেম যদি আমরা দেখি, সেখানে কি কি পাচ্ছি? স্নায়ুতন্ত্রের মধ্যে যে ভাগগুলো আমরা পাচ্ছি, স্নায়ুতন্ত্র, এই স্নায়ুতন্ত্রকে আমরা ভাগ করলে আমরা পাচ্ছি তিনটে বিষয়। একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। একটা পাচ্ছি প্রান্তীয় স্নায়ুতন্ত্র। ভালো করে খেয়াল করো, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। আরেকটা হচ্ছে স্বয়ংক্রিয় স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। ওকে, এই যে প্রান্তীয় স্নায়ুতন্ত্রের কথা আমরা এখানে বলছি, দেখো এই যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, এটা একটা স্নায়ুতন্ত্রের একটা অংশ এবং আমরা অ্যান্সার বলবো তার আগে ব্যাপারটা একটু ডিসকাস করি, সুবিধা হবে তোমাদের উত্তর করতে। প্রান্তীয় স্নায়ুতন্ত্র আবার দুটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে করোটিয় স্নায়ু, একটা হচ্ছে করোটিয় স্নায়ু এবং আরেকটি হচ্ছে সুষুম্না স্নায়ু। এবার তোমরা আনসার করতে পারবে সুষুম্না স্নায়ু। করোটিয় স্নায়ু থাকে কয় জোড়া? 12 জোড়া। এটি থাকে 12 জোড়া। করোটিয় স্নায়ু থাকে 12 জোড়া আর সুষুম্না স্নায়ু থাকে 31 জোড়া। তাহলে এই যে অপশনটা আমরা রেখেছি, উত্তর হবে 43 জোড়া। তাহলে প্রান্তীয় স্নায়ুতন্ত্র এটি আমরা দেখছি করোটিয় স্নায়ু এবং সুষুম্না স্নায়ু দিয়ে গঠিত। তাহলে 12 প্লাস 31 কত হচ্ছে? 43। উত্তরটা কেমন আসলো দেখতে পাচ্ছ? তাহলে আমরা এটুকু জানি যে করোটিয় স্নায়ু 12 জোড়া, প্রান্তীয় সুষুম্না স্নায়ু 31 জোড়া, কিন্তু উত্তরটা হবে 43 জোড়া, কারণ প্রান্তীয় স্নায়ুতন্ত্র মানে করোটি এবং সুষুম্না স্নায়ু দিয়ে গঠিত। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, প্রত্যেকে খেয়াল করো। এবং এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এটা যদি আমরা খেয়াল করি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কি কি আছে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হচ্ছে কি দিয়ে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এটি গঠিত হচ্ছে দুটো অংশ দিয়ে। একটা হচ্ছে মস্তিষ্ক
এবং আরেকটি হচ্ছে সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড। ওকে, তাহলে এটা আর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র হচ্ছে একটা সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক দুটো অংশ দিয়ে গঠিত হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রাচীন পলিযুক্ত মৃত্তিকাকে আমরা কি বলি? পশ্চিমবঙ্গে কি বলা হয়? খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা। এই কোশ্চেন পরীক্ষায় প্রচুরবার এসছে এবং আসবে। অনেকে ভুল করবে। এই যে নাম এক এক জায়গায় যেহেতু এক এক রকম আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে আমরা প্রাচীন পলিযুক্ত মৃত্তিকাকে বলি ভাঙর এবং কাদার বলছি নবীন পলিযুক্ত মৃত্তিকা, নবীন পলি যুক্ত মাটি। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে সুন্দরবন অঞ্চলের যে মৃত্তিকাটা পাচ্ছি বা সুন্দরবন অঞ্চলের আশপাশে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এগুলো নবীন পলিযুক্ত মৃত্তিকা অর্থাৎ খাদা। প্রাচীন পলি ভাঙর যে মাটিগুলো মালদা, যে অঞ্চলগুলো অনেকদিন আগে গঠিত হয়েছে। আচ্ছা, পাঞ্জাবে এই বেড বলা হয় নবীন পলিযুক্ত মৃত্তিকা। এটা হচ্ছে নবীন পলি, যেটা পাঞ্জাবে নাম কি? পাঞ্জাবে নাম হচ্ছে বেড, আর ধায়া হচ্ছে প্রাচীন পলি। প্রাচীন পলি, এটা পাঞ্জাবে বলা হয় ধায়া। এটা একই সঙ্গে মনে রাখো। পরবর্তী প্রশ্ন, নিরক্ষীয় তলের সাথে পৃথিবীর কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সেটাকে আমরা কি বলি? দ্রাঘিমাংশ, অক্ষাংশ, মেরু স্থানাঙ্ক, আয়ত স্থানাঙ্ক। একটা পৃথিবীর মানচিত্র যদি আমরা দেখি এরকম, এই মিডিল বরাবর রয়েছে নিরক্ষ রেখা। নিরক্ষ রেখা। আর এইগুলো রয়েছে বিভিন্ন অক্ষরেখা। এইগুলো হচ্ছে বিভিন্ন অক্ষরেখা। একটা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে কর্কটক্রান্তি রেখা বলি। এগুলো অক্ষরেখা। মাঝখানে রয়েছে নিরক্ষরেখা, এটা 0 ডিগ্রি। তাই তো, এইভাবে আছে। এখানে রয়েছে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি। এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে নর্থ। তো এই যে নিরক্ষীয় তল, তল মানে কি বোঝাচ্ছে? এখানে আমরা যদি এরকম আঁকি, একটা তল কল্পনা করি, ঠিক আছে, এখানে যদি একটা তল কল্পনা করি তাহলে যে বিষয়টা আমরা পাবো সেটাকেই বলছি নিরক্ষীয় তলের সঙ্গে পৃথিবীর কেন্দ্র। পৃথিবীর কেন্দ্র যদি এরকম ধরি, এই যে কোণটা তৈরি করে সেটাকে আমরা অক্ষাংশ বলি। আর দ্রাঘিমা রেখাটা কি? দ্রাঘিমা রেখাটা হচ্ছে এরকম থাকে, দেখবে এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। এটা হচ্ছে দ্রাঘিমা রেখা। আন্তর্জাতিক তারিখ রেখা এটি সম্প্রসারিত হয়েছে কোন দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে? নাকি নিরক্ষরেখা, নাকি কর্কট রেখা? 0 ডিগ্রি নাকি 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখা এটি সম্প্রসারিত হয়েছে? উত্তর হবে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে। খুব ইম্পর্টেন্ট বিষয়, অবশ্যই নোট করতে হবে। আমরা দ্রাঘিমা রেখার সাহায্যে সময়টা নির্ধারণ করি। 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য 4 মিনিট করে সময় পরিবর্তিত হয় এবং সময়ের সঙ্গে ডেটটা রিলেটেড। 12 ঘন্টায় 12 বার 24 ঘন্টা হচ্ছে একদিন, আমরা জানি। অর্থাৎ এই যে সেন্স অনুযায়ী আমরা যদি দেখি, আমেরিকায় যখন রাত, আমাদের এখানে সকাল, তাই তো প্রায় উল্টো। দ্রাঘিমাকার পার্থক্য যদি 180 ডিগ্রি হয় তাহলে পুরো 12 ঘন্টার পার্থক্য হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে যে বস্তার দশেরা একটা বিখ্যাত উৎসব যেটি নিম্নের কোথায় দেখা যায়? এই যে দশেরা উৎসব বলা হচ্ছে লংগেস্ট ডে আর কি, প্রায় 75 দিন এই উৎসবটি চলতে থাকে। ফেস্টিভ্যালটি কোন রাজ্যে জনপ্রিয়? হিমাচল প্রদেশ, আচ্ছা
জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, ছত্তিশগড়। সঠিক উত্তর এটা কি হবে বলো? উত্তর হয়ে যাবে অপশন ডি, ছত্তিশগড়। ছত্তিশগড় এখানে সঠিক উত্তর হয়ে যাবে, মনে থাকবে। আচ্ছা বলো, ইন্ডাস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ বলা হয় কোন শিল্পকে? ইন্ডাস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ অর্থাৎ শিল্পের শিল্প, এটা আমরা অটোমোবাইল শিল্প ক্ষেত্রে অনেক সময় বলে থাকি। এখানে যে অপশনগুলো আছে সঠিক উত্তর কি হবে? সিমেন্ট, পাট, চিনি শিল্প, লৌহ ইস্পাত শিল্প। তো এই যে প্রশ্নটা করা হয়েছে ভূগোল থেকে, একটা দুর্দান্ত প্রশ্ন। ইন্ডাস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে। কারণ কি? প্রত্যেকটা শিল্পে আমরা যদি দেখি লোহা ইস্পাত এটা কাজ আসে, মানে বিভিন্ন যন্ত্রপাতি নির্মাণে লোহা ইস্পাতের ভূমিকা ছাড়া তো হচ্ছে না। তো এই কারণেও কিন্তু, এই কারণেই অ্যাকচুয়ালি বলা হয় ইন্ডাস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ এই লৌহ ইস্পাত শিল্পটা লাগবেই তোমার। লৌহ ইস্পাত শিল্প না হলে অন্যান্য শিল্প দাঁড় করাতে পারবে না, কারণ যে যন্ত্রপাতিগুলো লাগবে সেগুলো তো লোহার তৈরি বা ইস্পাতের তৈরি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কোন জৈব যৌগটি অন্য তিনটি যৌগের ন্যায় একই সমগণীয় সারির অন্তর্গত নয়, অর্থাৎ তিনটি একরকম একটি আলাদা? জৈব যৌগের আমরা যদি কথা বলি, বিভিন্ন গ্রুপ রয়েছে, অ্যালকেন গ্রুপ, অ্যালকিন গ্রুপ আছে, অ্যালকাইন গ্রুপ আছে। অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইন বিভিন্ন গ্রুপ রয়েছে। তো অ্যালকেন গ্রুপের যদি কথা বলি, যেমন মিথেন অ্যালকেন গ্রুপের মধ্যে, তাই তো এটাই হচ্ছে মিথেন, তাই তো এটা কি? এটা হচ্ছে মিথেন। এত সংকেতের নাম মনে রাখতে হবে না। অ্যালকেন গ্রুপের সাধারণ সংকেত আমরা যদি দেখি, ইন জেনারেল কেমিক্যাল ফর্মুলা, সাধারণ সংকেতটা তোমরা একটু লিখে নেবে। CnH মানে কার্বন এবং হাইড্রোজেন দিয়ে গঠিত হয় অ্যালকেন গ্রুপটা। কার্বন যদি n সংখ্যায় থাকে, এটা থাকে 2n+2 সংখ্যক, হাইড্রোজেন থাকবে 2n+2 সংখ্যক, এটা হচ্ছে সাধারণ সংকেত। আচ্ছা, অ্যালকিন গ্রুপ, অ্যালকিন গ্রুপ এটা হলো অ্যালকেন। ভালো করে খেয়াল করো, একটু সময় নিচ্ছি। অ্যালকেন আর এটা লিখলাম অ্যালকিন, ডিফারেন্সটা কোথায়? এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n ইন জেনারেল ফর্মুলা। এখানে এনটা কি? এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে কি? 1 2 3 4 5 6 এরকম, যেটা 1 থেকে শুরু হয়, ন্যাচারাল নাম্বার, ম্যাথমেটিক্সে তোমরা পড়েছো স্বাভাবিক সংখ্যা কি। তাহলে এখানে যদি আমরা n সমান 1 লিখি, অ্যালকেনে n সমান 1 লিখি, কি পাচ্ছি? C1H2 × 1 + 2 অর্থাৎ CH4। ভালো করে দেখো, এখানে একটা লিখতে হয় না। 2 × 1 কেন লিখলাম? কারণ এখানে 2n ছিল, +2 ছিল সংকেতে, তাহলে CH4, এটা হচ্ছে n = 1। n যদি 2 লিখি তাহলে কি আসছে দেখো, এই সংকেত অনুযায়ী আমরা যদি n = 2 লিখি, কি পাচ্ছি দেখো? C2H2 × n, 2 × 2 4 + 2 6 H6। n যদি 3 লিখি, কি পাচ্ছি? C3H2 × 3 6 + 2 8। এই যে ব্যাপারগুলো আমরা খেয়াল করলাম, দেখো সংকেতগুলো ভালো করে খেয়াল করো। এই যে CH4 পেলাম, n = 1 লিখলে আমরা CH4 পাচ্ছি, n2 লিখলে আমরা কি পাচ্ছি? C2H6 পাচ্ছি, C3H8, n3 লিখলে পাচ্ছি। তো এগুলো সব একটা গ্রুপের, অ্যালকেন গ্রুপের মধ্যে পড়ছে, আর এটি হচ্ছে আলাদা অ্যালকিন গ্রুপ। তুমি এখানে n = 4 লেখো, দেখো কি পাচ্ছ? C4H8 পাচ্ছ কিনা দেখো, এটা হচ্ছে অ্যালকিন গ্রুপের মধ্যে পড়ছে। তো এই যে বিষয়গুলো একটু বুঝতে হবে, নয়তো তুমি কিন্তু পারবে না। বলো, বাল্মীকি জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত? বাল্মীকি জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত?
বাল্মীকি ন্যাশনাল পার্ক এটি অবস্থিত কোথায়? পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ নাকি গুজরাট? উত্তর হবে অপশন বি, বিহার। বিহার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, আচ্ছা, পশ্চিমবঙ্গে 6টি ন্যাশনাল পার্ক রয়েছে উল্লেখযোগ্য: গরুমারা, জলদাপাড়া, আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার বলছি, বক্সা ন্যাশনাল পার্ক, সুন্দরবন আছে, নেওড়া ভ্যালি রয়েছে, সিঙ্গালীলা আছে পশ্চিমবঙ্গে। তুগলক বংশের প্রতিষ্ঠাতাকে? ইতিহাস থেকে প্রশ্ন, তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে? বলো, প্রত্যেকে এটা পারবে আশা করি। তুগলক বংশ আমরা জানি যে সুলতানি যুগের এটি হচ্ছে তৃতীয় বংশ। প্রথমে হচ্ছে দাস বংশ, দাসের পরে আসবে কি বংশ? খলজি বংশ আসবে, খলজির পরে আসবে তুগলক বংশ, তারপর আসবে তুগলক বংশ। এই তুগলক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। তুগলক গাজী মালিক, তিনি গিয়াসউদ্দিন তুগলক উপাধি নিয়ে সিংহাসনে বসছেন। তুগলক বংশের পরে সুলতানি বংশের যে বংশ আমরা পাবো সেটা হচ্ছে সৈয়দ বংশ, এবং সৈয়দ বংশের পরে লাস্ট হচ্ছে লোদি বংশ। এই হচ্ছে সিকোয়েন্স। এটা মাঝে মাঝে এই সিকোয়েন্সটাও পরীক্ষায় আসে। এবং তুমি যদি সময়কালের কথা বলো, দাস বংশ হচ্ছে 1206 থেকে 1290, খলজি বংশ হচ্ছে 1290 থেকে 1320, 1320 থেকে যদি আমরা দেখি 1413, সৈয়দ বংশ 1414 থেকেই ধরা হয় 1451, এবং লোদি হচ্ছে 1451 থেকে ধরতে হবে, এবং 1526 পানিপথের প্রথম যুদ্ধ। এই হচ্ছে প্রত্যেকটা বংশের সময়কাল। এখানে যদি আমরা দেখি, এটা হচ্ছে সব থেকে বেশি সময় হচ্ছে তুগলক বংশ, আর খলজি হচ্ছে কম সময়। এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। নিম্নলিখিত নদীগুলির মধ্যে রিহান্দ এটি কোন নদীর উপনদী? অর্থাৎ রিহান্দ যে নদীর কথা বলছি এটি কোন নদীর উপনদী? বলো, এখানে সঠিক উত্তর কি হবে? গঙ্গা নাকি সোন, চম্বল, যমুনা? আচ্ছা, গঙ্গার যদি আমরা বৃহত্তম উপনদী বলি কি হবে? যমুনা। গঙ্গার উপনদী সোন, আবার সোনের উপনদী হচ্ছে রিহান্দ। ঠিক আছে, সোন নদীর উপনদী হচ্ছে রিহান্দ। মন্দাকিনী এবং অলকানন্দা এই দুটি নদী কোথায় মিলিত হয়েছে? মন্দাকিনী এবং অলকানন্দা এটি কোথায় মিলিত হয়েছে? রুদ্রপ্রয়াগ, এলাহাবাদ, দেবপ্রয়াগ নাকি কর্ণপ্রয়াগ? মন্দাকিনী এবং অলকানন্দা এটি মিলিত হয়েছে, উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে রুদ্রপ্রয়াগ। এলাহাবাদ, যার বর্তমান নাম হচ্ছে প্রয়াগরাজ, এখানে কোন নদী মিলিত হয়েছে? এখানে মিলিত হয়েছে গঙ্গা ও যমুনা। পঞ্চপ্রয়াগ আছে, উত্তরাখণ্ডে রয়েছে পঞ্চপ্রয়াগ। অলকানন্দার সঙ্গে একটার পর একটা নদী মিলিত হয়ে নাম হয়েছে এক একটা। দেবপ্রয়াগ গিয়ে ফাইনালি আমরা দেখব অলকানন্দা এবং ভাগীরথী নদীর মিলিত হয়েছে, ভাগীরথী। কর্ণপ্রয়াগ হচ্ছে অলকানন্দা এবং পিন্ডারি নদী। অলকানন্দা প্লাস পিন্ডারি নদী মিলিত হয়েছে। আচ্ছা, পঞ্চপ্রয়াগের মধ্যে কটা হলো? 3টি হয়েছে, আর দুটো কি রয়েছে? অলকানন্দা এবং নন্দাকিনী। অলকানন্দার সঙ্গে মিলিত হচ্ছে নন্দাকিনী নদী, এটা হচ্ছে মন্দাকিনী আর সেটা হচ্ছে নন্দাকিনী। মিলিত স্থলে হচ্ছে নন্দপ্রয়াগ, এটা হচ্ছে নন্দপ্রয়াগ। আর একটা বাকি আছে অলকানন্দা এবং ধৌলিগঙ্গা।
বিষ্ণু প্রয়াগে। অলকানন্দা এইগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। ধৌলি গঙ্গা, এই যে নদী দুটি মিলিত হয়ে নাম হয়েছে অলকানন্দায় নাম হয়েছে, এবং এটা মিলিত হয়েছে বিষ্ণু প্রয়াগ। বিষ্ণু প্রয়াগ। তাহলে নন্দপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ এবং ফাইনালি দেবপ্রয়াগ। কোন ধরনের শব্দ শব্দ দূষণ সৃষ্টি করে? কোন ধরনের শব্দ শব্দ দূষণ সৃষ্টি করে? সুরযুক্ত শব্দ, মৃদু শব্দ এটা হবে না, সুরযুক্ত শব্দ হবে না, কথাবার্তার শব্দ, সুর বর্জিত শব্দ, যেমন বোমার আওয়াজ, পটকা, বাজি, বিভিন্ন গাড়ির হর্ন, যেখানে কোনো সুর নেই, আমাদের কানে কষ্ট হয়, শুনে কানে লাগে আর কি আমরা বলি। তো সেই শব্দগুলোই মূলত শব্দ দূষণ সৃষ্টি করে। বলো, লাহুল ও কুলু উপত্যকার মধ্যে যোগাযোগের মাধ্যমটা কোন গিরিপথ? রোটাং, হিমালয়, কারাকোরাম, খাইবার। এখানে উত্তর কি পাচ্ছি আমরা? লাহুল কুলু উপত্যকার মধ্যে হচ্ছে রোটাং গিরিপথ, এবং এটি হিমাচল প্রদেশে অবস্থিত। এর নামই এখন বর্তমান নাম হচ্ছে অটল, অটল টানেল। পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত শতাংশ? 2011 সেন্সাসের রেসপেক্টে যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার এটি কত শতাংশ ছিল? উত্তর কি হবে? 77.08%। আর ভারতের ছিল কত? 74.04, 74.04, 11 সেন্সাস অনুযায়ী। বর্তমানে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? বর্তমান আমরা যদি দেখি ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল, সেটি কি হবে? জম্মু কাশ্মীর, লাদাখ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নাকি দিল্লি? আমরা জানি জম্মু কাশ্মীর যে রাজ্যটি ভেঙে গেছে দুটো ইউনিয়ন টেরিটরি, এবং লাদাখ বৃহত্তম ইউনিয়ন টেরিটরি এখন। আর ক্ষুদ্রতম কি হবে? ক্ষুদ্রতম কি হবে? ক্ষুদ্রতম ইউনিয়ন টেরিটরির নাম কি? লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ পুঞ্জ, যেটি হচ্ছে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের আপেল রাজ্য নামে পরিচিত কোন রাজ্যটি? নাগপুর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর। কমলা লেবুর শহর বলা হয় নাগপুরকে, এখানে হিমাচল প্রদেশ সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, ভূস্বর্গ বলা হয় জম্মু কাশ্মীরকে, উত্তরাখণ্ড অ্যাবোড অফ গড, দেবতাদের বাসভূমি বলা হয়। ফারেনহাইট স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান কত হবে? অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার, অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার, পরম শূন্য উষ্ণতা। তো এই যে পরম শূন্য উষ্ণতা, যেখানে বলা হচ্ছে গ্যাসের আয়তন এবং চাপ দুটোই শূন্য হয়ে যায়, তো সেই উষ্ণতা আমরা যদি কেলভিন স্কেলে বলি সেটাকেই শূন্য ধরা হয়। কেলভিন স্কেলে 0, সেলসিয়াস স্কেলে হচ্ছে 273 -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং ফারেনহাইটে হচ্ছে 459.4 ডিগ্রি ফারেনহাইট। অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। বিভিন্ন স্কেলে পরম শূন্য তাপমাত্রার পার্ট এইগুলো হবে। একুশে ফেব্রুয়ারি কোন দিবস পালিত হয়? 21শে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসের 21 তারিখে আমরা কোন দিবসের কথা বলতে পারবো? এখানে স্বাস্থ্য দিবস, হেপাটাইটিস দিবস, মাতৃভাষা দিবস, জনসংখ্যা দিবস। 21শে ফেব্রুয়ারি দিনটা হচ্ছে স্মরণীয় দিন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। স্বাস্থ্য দিবস এটা আমরা কত জানি? 7 এপ্রিল, এপ্রিল মাসের 7 তারিখ আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস বলি। ওকে, কোন দিনে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয়? তো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয় সেই দিনটাকে আমরা বলি অপসূর অবস্থান।
অপসূর অবস্থান, তাই তো? এটাকে আমরা বলছি অপসূর অবস্থান। এই অপসূর অবস্থান বা অপসূর কত তারিখে হয়? উত্তর হবে 4 জুলাই। 3রা জানুয়ারি এই দিন হয় অনুসূর অবস্থান, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয়। অনুসূর অবস্থান 3রা জানুয়ারি। ভারতে আলু সংক্রান্ত যে গবেষণাগার সেটি কোথায় অবস্থিত? পটেটো গবেষণাগার আর কি, আলু গবেষণাগার, এটি কোন রাজ্যে বা কোন শহরে অবস্থিত? দেরাদুন, মহীশূর, সিমলা নাকি চেন্নাই? বলো সঠিক উত্তর এখানে আমরা কোনটি বলবো? আলু গবেষণাগার আছে হিমাচল প্রদেশের সিমলাতে। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। অরণ্য গবেষণাগার কোথায় আছে? দেরাদুনে। আচ্ছা, আমাদের TWS একাডেমি অ্যাপে যে সমস্ত ব্যাচ তোমরা পাবে, বর্তমান এই যে ব্যাচগুলো দেখতে পাচ্ছ, এই ব্যাচগুলো অ্যাভেলেবেল রয়েছে, যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা নিতে পারো। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে জেপিইজি, জেপিইজি এর সঠিক পুরো নাম কি, অর্থাৎ ফুল ফর্ম তোমাকে বলতে হবে। জয়েন্ট পিক্সেল এক্সপোর্ট গ্রুপ, জয়েন্ট ফটোগ্রাফি এক্সপোর্ট গ্রুপ, জয়েন্ট পিক্সেল এক্সপার্ট গ্রুপ, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। বলো কি হবে এই সঠিক উত্তর? জেপিইজি একটা ফরম্যাট আছে, তাই তো? ফটোতে আমরা এটা বলি যে অপশন ডি, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। অপশন ডি এখানে সঠিক উত্তর হবে। নোট করে নাও, প্রশ্নগুলো যেগুলো করাচ্ছি কাজে আসবে। ভারতের কোথায় সোনা পাওয়া যায়? সোনা পাওয়া যায় কর্ণাটকে পাওয়া যায়। কর্ণাটকের কোলার ডিস্ট্রিক্ট, কেজিএফ তোমরা মনে আছে, সেই কোলারে পাওয়া যায়। খেত্রিতে পাওয়া যায়, রাজস্থানের খেত্রিতে। তামা পাওয়া যায়, তামার জন্য বিখ্যাত। ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউট এটি কোথায় অবস্থিত? জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউট এটি কোথায় অবস্থিত? কোন শহরে আছে? হায়দ্রাবাদ, লখনৌ, ধানবাদ নাকি দেরাদুন? বলো কারেক্ট অ্যান্সার এখানে আমরা পাবো অপশন এ, হায়দ্রাবাদে, তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে। ব্রিক্স এর সদস্য নয় নিম্নের কোন দেশটি? বলো ব্রিক্স এর সদস্য নয় কোন দেশটি? তো ব্রিক্স এর মধ্যে আমরা 5টি দেশ পাবো। বিতে হচ্ছে ব্রাজিল, ব্রাজিলের বি। আর এ হচ্ছে রাশিয়া, সাউথ আফ্রিকা এস, এখানে থাইল্যান্ড নেই। আইতে রয়েছে ইন্ডিয়া, আর সিতে আছে চায়না, চীন। এখানে আমরা ব্রিক্স এর 5টি দেশ আছে এবং এটি গঠিত হয়েছে, ব্রিক্স গঠিত হয়েছে 2006 সালে এবং এখানে 5টি দেশ রয়েছে। 5টি দেশের মধ্যে বি আর আই, আইতে ইন্ডিয়া, সিতে চায়না, এসতে হচ্ছে দক্ষিণ আফ্রিকা। অনেক সময় তোমাকে কানাডা দিয়ে দিল, কানাডা হতে পারে, কানাডা হবে না, চায়না হবে। আচ্ছা, গত দিনের হোমওয়ার্ক ছিল ওয়ার্ল্ড টিবি ডে, টিউবারকিউলোসিস দিবস, যক্ষ্মা সংক্রান্ত সচেতনতা দিবস 24শে মার্চ পালন করা হয়। ভারতের পূর্বতম রাজ্যের নাম কি? সহজ কোশ্চেন থাকলো একটা হোমওয়ার্কে আজকে। এবং তোমরা 26-এর মধ্যে কটি প্রশ্ন সঠিক উত্তর করতে পেরেছো একটু জানিয়ে দেবে। এবং আমাদের যে ক্লাসগুলো করানো হচ্ছে সমস্ত ক্লাস তোমরা আমাদের ফ্রি ক্লাস দা ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেলে পাচ্ছ। প্রত্যেক চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পেড কোর্স আমাদের অ্যাপ TWS একাডেমি অ্যাপ প্লে স্টোরে তোমরা পাবে। তো আজকের সেশন এখানে এন্ড করলাম। সেশনটি কেমন লাগলো অবশ্যই জানাবে। সেশনটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। ওকে, টাটা, বাই।